হ্যালো গাইস, আজকে আমি নেক্সট পার্ট নিয়ে এসেছি। অনেক দিন পর আমি আবার আজকে এলাম ইউটিউবে। প্রথম ভিডিওতে আমার তেমন লাইক বা ভিউ কিছুই আসেনি। যদি আমার ভিডিওতে আপনাদের কোনো প্রবলেম হয় বা আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। কিন্তু আমি এখনও কোনো রিপ্লাই বা কিছু পাইনি। কিন্তু আমি আমার কাজ আমার চালিয়ে যাচ্ছি এবং আমি আমার পরের পার্টে আমি চলে যাচ্ছি। পরের পার্টে দেখুন কী আছে, সোর্সেস অফ রিকনস্ট্রাক্টিং হিস্ট্রি। মানে কি, কোন কোন সোর্সের মাধ্যমে আমি হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো। এর মাধ্যমে আমি নিজেও পড়াশুনো করতে পারছি, সঙ্গে আপনাদেরও বুঝিয়ে দিতে পারছি। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন এবং লাইক আর শেয়ার করুন। এটা একটা ইনফরমেশনাল ভিডিও, আমাদের সকলেরই বেনিফিট হবে। তো এইখানে যেটা রয়েছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন লিটারেরি সোর্সেস মানে সাহিত্যিক উপাদান, আর এইটা হচ্ছে নন লিটারেরি সোর্সেস মানে সাহিত্যিক। নন লিটারেরি কথার অর্থ হচ্ছে সাহিত্যিক উপাদান নয়। দুটো পার্ট নিয়ে আমরা এখানে পড়ব। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে একটু বলবেন। ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো নয়, তো একটু কোঅপারেট করবেন আমার সাথে। তো এখানে লিটারেরি সোর্সেস কী রয়েছে দেখে নিন। এখানে রয়েছে রিলিজিয়াস বিভিন্ন লিটারেচার রয়েছে। কী কী রয়েছে এখানে রিলিজিয়াস লিটারেচার? প্রথম রিলিজিয়াস লিটারেচারের নাম হচ্ছে বেদ মানে ভেদাস। ভেদাস কবে হয়েছিল? 1500 সালে এসেছিল। 1500 সাল থেকে 500 BCE এই সময়ের মধ্যে বেদ লেখা হয়েছিল। বেদ মিন্স হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। তা এই বেদের মধ্যে কী কী রয়েছে এবং কী কী আমরা তথ্য পাবো তা সেই সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। বেদের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশান পাই, যা ইতিহাসের উপাদান হিসাবে আমাদের কাজে দেয় এবং আমরা বিভিন্ন তথ্য এখান থেকে পেতে পারি। নেক্সট হচ্ছে সেকিউলার লিটারেচার। মানে এখানে কোন কোন সেকিউলার লিটারেচার রয়েছে। সেকুলার লিটারেচার বলতে এখানে প্রথম হচ্ছে ধর্মশাস্ত্র রয়েছে। ধর্মশাস্ত্র মানে ধরুন মনুস্মৃতি। এই যে মনুস্মৃতির কথা বলা হচ্ছে, মনুস্মৃতিতে বিভিন্ন সোশ্যাল গ্রুপস মানে আমাদের সোসাইটিতে আমরা কীভাবে থাকবো এবং সেখানে কী কী নিয়মকানুন থাকবে সেই সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমরা এখানে দেখতে পাই সোশ্যাল লিটারেচারে। প্রথম হচ্ছে ধর্মশাস্ত্র, ল বুক। তারপরে দেখব এখানে কৌটিল্যের অর্থশাস্ত্র। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বুকস। এখান থেকে আমরা অর্থনীতি সম্পর্কে ধারণা পাই। ইভেন আমাদের ইন্ডিয়ায় যে অর্থনীতি চলছে সেই অর্থনীতি সম্পর্কেও আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকেই বিভিন্ন ধরনের তথ্য আমরা এখান থেকে পাই। নেক্সট যে পার্টটা আমরা পড়ব সেটা নন লিটারেরি রিসোর্সেস। প্রথম পার্টের নাম হচ্ছে ইনক্রিপশান। ইনক্রিপশান বা প্রশস্তি মানে কি? ইনক্রিপশান মানে হচ্ছে ধরুন কোনো রাজা বা যে সেই সময় শাসক ছিল, সেই সময় সে তার বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট, বিভিন্ন ধরনের তার যে বাণী বা তার বিভিন্ন ধরনের যে কথা সেগুলো সে লিখে রাখতো একটা পাথরের মধ্যে খোদাই করে। প্রথম আমরা ইনক্রিপশান এখানে পাবো কার? অশোকা। অশোকা ইনক্রিপশানে দেখুন এখানে কি বলছে। অশোকা ইনক্রিপশানের মধ্যে আমরা অ্যানসিয়েন্ট টাইমের বিভিন্ন তথ্য আমরা এখানে পেতে পারি। মানে সেই সময় কিভাবে তারা রাজত্ব করতো, কী কী শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল, কিভাবে মানুষের সঙ্গে তারা বিহেভিয়ার করতো, সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়। একটা রেকর্ড টাইপের আপনারা বলতে পারেন। এইখানে একটা লাইন আপনারা দেখতে পারবেন যেখানে হচ্ছে কপার, লাইক কপার। কপারের সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া রয়েছে। কপার একটা মেটাল। নেক্সট হচ্ছে আমরা এখানে অশোকের পরে দেখবেন কালো হরপে যেটা লেখা রয়েছে এটা ইম্পর্টেন্ট, শতবাহানা। শতবাহানা মানে কি? এখানে একটা ইনস্ক্রিপশান আমরা পাবো যার মাধ্যমে কিসের ল্যান্ডের সম্পর্কে লেখা রয়েছে। শতবাহানার কিছু ল্যান্ড সম্পর্কে এখানে রয়েছে, যার রাজা ছিল, যারা ডেকানের রাজা ছিল। ডেকান অ্যাকচুয়ালি সাউথের একটা জায়গা, তার রাজা ছিল। নেক্সট দেখুন এখানটা কী লেখা রয়েছে, কয়েন্স। কয়েন্সের মধ্যে আমরা কী পাই? বিভিন্ন ইনফরমেশান পাই। যেরকম ধরুন কয়েনের মধ্যে আমরা কী ইনফরমেশান পাই, যে কয়েনের মধ্যে কী কোন ধরনের মেটালার্জি মানে কোন ধরনের ধাতব জিনিস ব্যবহার করা হয়েছে, কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা পাই। তাই এটা খুব সহজ বিষয় আমাদের ধারণা করা যায় যে সায়েন্স এই সময় কতটা উন্নত ছিল কয়েনের মাধ্যমে আমরা জানতে পারি। গাইজ, আমি বারবার করে বলেছি যে সকলের কাছে যদি এই বইটা থাকে, মানে পুনাম দালাল দাহিয়ার বইটা থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এরকম রিডিং পড়ছি,
রিডিং পড়ে যেটুকু বোঝাচ্ছি বা যেটা বুঝতে পারছেন সেইটা বোঝার পরে যদি আপনারা একবার নিজেরা রিডিং পড়ে নেন তাহলে আপনাদের পড়াটা কমপ্লিট হয়ে যায়। এখানে অনেক ইনফরমেশন পাবেন এবং পুনাম দালাল দাহিয়ার বই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বুকস, যেই বুকসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই এবং কম্পিটিটিভ এক্সাম বলুন বা স্কুলের বিভিন্ন পড়াশোনা বলুন, যে ক্ষেত্রে বলুন, কলেজ, ইউনিভার্সিটি, সব ক্ষেত্রে এই বইটি খুব কার্যকরী। তা এরপরে আমরা যেই পার্টটায় চলে যাব কয়েনের পরে, সেই পার্টটার নাম হচ্ছে উপনিষদ। দেখতে পাচ্ছেন বোধহয় আপনারা, উপনিষদ। উপনিষদে কী লেখা রয়েছে আমাদের এখানে? উপনিষদে লেখা রয়েছে আমাদের বিভিন্ন ডিসকাশান রয়েছে। উপনিষদের ডিসকাশানটা কি? আত্মা পরমাত্মা সম্পর্কে ডিসকাশান। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, আমি দাগাচ্ছি, দেখতে পাবেন আত্মা আর পরমাত্মা সম্পর্কে ডিসকাশান। মানে আত্মা কী, পরমাত্মা কী, কীভাবে আমাদের এখানে থাকতে হবে তার সম্পর্কে আলোচনা করা রয়েছে। তারপরে দেখুন নাম্বার 2 পার্টে রয়েছে সূত্র। সূত্রতে কী লেখা রয়েছে? সূত্রের মধ্যে রয়েছে গৃহস্থ সূত্র, একটা ইম্পর্ট্যান্ট সূত্রর নাম। গৃহস্থ সূত্রের মধ্যে আমরা কী পাবো? আমরা কিভাবে গার্হস্থ্য জীবনটা পালন করব। আর একটা সূত্র রয়েছে এখানে সৌরাষ্ট্র সূত্র, এটাও একটা সূত্রের নাম। এখান থেকেও আমরা বিভিন্ন উপাদান বা তথ্য পাই। তারপরে পার্টে আমরা পাচ্ছি এপিক্স। এপিক্স মানে আপনারা জানেন রামায়ণ মহাভারত, আপনার টিভিতে সিরিয়াল দেখেছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সম্পর্কে গল্পও শুনেছি, এর মাধ্যমেই আমরা বিভিন্ন তথ্য পাই। নেক্সট যে বিষয়টা আমরা পড়ব তার নাম হচ্ছে বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট। মানে কি? গৌতম বুদ্ধর সময় কোন কোন টেক্সট, মানে গৌতম বুদ্ধের পরবর্তীকালের ইতিহাসে বা গৌতম বুদ্ধের পরে কী কী টেক্সট ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারি। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ পার্ট, ত্রিপিটক। ত্রিপিটকের মধ্যে কী কী পিটক রয়েছে? 3টে পিটক রয়েছে, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। বুঝতে পারছেন গাইজ? আমি 3টে পিটক সম্পর্কে এখানে বললাম। একটার নাম হচ্ছে সুত্ত পিটক, সেকেন্ডটার নাম হচ্ছে বিনয় পিটক, থার্ডটার নাম হচ্ছে অভিধম্ম পিটক। এটা বুদ্ধ ধর্মের সম্পর্কে আমরা গেলাম। এরপরে আমরা জৈন রিলিজিয়াসের একটা টেক্সট দেখে নেব। কী টেক্সট? জৈন ধর্ম। এটা জৈন ধর্মের মধ্যে সবথেকে বেশি আমরা একটা জিনিস দেখতে পাবো, আঙ্গাস। দেখতে পাচ্ছেন, এটা আমি দাগাচ্ছি, আঙ্গাস। আঙ্গাস হচ্ছে একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট জৈনদের। এটা কোন ভাষায় লেখা রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা লেখা রয়েছে প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা এটা লেখা রয়েছে। নেক্সট পার্টে আমরা পড়ব, নেক্সট পার্টের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। দেখুন আমি কিন্তু লিটারেচারের যে সোর্স রয়েছে এই পাশ থেকে পড়ছি, আর নন লিটারেচারের সোর্সটা এই পাশ থেকে পড়ছি পরপর। মানে এই দেখুন লিটারেচারের সোর্স কিন্তু এখনও যাচ্ছে, এবারে কি যাচ্ছে? এবার অষ্টাধ্যায়ীতে যাচ্ছে। মানে এই পার্টটা, এই পাশের যেই পার্টটায় আমি ছিলাম সেই পার্ট থেকে আমি এখানে এলাম। অষ্টাধ্যায়ী কে লিখেছে? পাণিনি লিখেছে। অষ্টাধ্যায়ীর মধ্যে কী রয়েছে? গ্রামার। গ্রামারটা ভালো করে অষ্টাধ্যায়ীর মধ্যে লেখা রয়েছে। আমার যে গ্রামারের কনসেপ্ট অষ্টাধ্যায়ী থেকেই আমরা পাই। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কালিদাসের একটা কবি, মানে কম্পোজিশন, তার নাম অভিধম্ম শকুন্তলম। এইটা আমরা অনেকে শুনেছি বা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই সেই সময়কার। ঋতুসংহারা, মেঘদূতম, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান পাই। কিসের ইনফরমেশান পাই? সোশ্যাল আর কালচারাল। গুপ্ত আমলে সোশ্যাল আর কালচারাল কীভাবে, মানে সামাজিক আর সাংস্কৃতিক উন্নতি হয়েছে সে সম্পর্কে আমরা ইনফরমেশান এখান থেকে পাই। পরের পার্টের নাম দেখতে পাচ্ছেন রাসতরঙ্গিনী। এটা খুব অনেক পরীক্ষায় দেবেন, দেখবেন WBCS, UPSC বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশান বলুন, বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা দেয় যে রাসতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। রাসতরঙ্গিনীতে কী আছে? রাসতরঙ্গিনীটা কী বা রাসতরঙ্গিনীতে কী লেখা রয়েছে? দেখুন এখানে বলছে, এখানে সোশ্যাল লাইফটা লেখা রয়েছে সেই সময়কার। কোন সময়কার? 12 সেঞ্চুরি, মানে 12 CE কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে চারিতা। চারিতা মানে কি? চারিতা হচ্ছে, ধরুন কেউ কোনো জায়গার রুলার, যেমন হর্ষবর্ধন একটা জায়গার রুলার, তার সম্পর্কে তার যে পোয়েট সে কিছু লিখেছে, সেটাকে চারিতা বলা হয়। চারিত মানে তার সম্পর্কে কিছু লেখা হয়েছে। হর্ষচারিত কে লিখেছে? বাণভট্ট লিখেছে। কাকে উদ্দেশ্য করে লিখেছে? হর্ষবর্ধনকে উদ্দেশ্য করে লেখা রয়েছে। বোঝা গেল গাইস? নেক্সট আমরা যেটা পড়বো সঙ্গম লিটারেচার। এটা কি বলছে? এটা হচ্ছে সবথেকে পুরনো লিটারেচার। কোথাকার? সাউথ ইন্ডিয়ার লিটারেচার এটা। এখানে আমরা সঙ্গম লিটারেচার কেন বলছি? দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে পোয়েট কি করছে? টুগেদার ইন অ্যাসেম্বলিজ, মানে সঙ্গম মানে একসঙ্গে মিলে, যারা যখন একসঙ্গে মিলে কোনো কবিতা লেখা হচ্ছে তখন তাকে সঙ্গম বলা হয়। এবং তার মধ্যে আমরা কোন পিরিয়ডের তথ্য পাই? 300 BCE থেকে 300 CE, এই সময়কার আমরা একটা ইনফরমেশান এখান থেকে পেয়ে যাই।
এখান থেকে যেই ইনফরমেশান আমরা পাই তার সবথেকে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে তামিল লিটারেচার। তামিল লিটারেচারের নাম কি? শিল্পাদিকারাম হচ্ছে তামিল লিটারেচার একটা বিখ্যাত গ্রন্থ সাঙ্গম লিটারেচারে। তারপরে নাম দেখুন মেকালি। এবারে কি বলা হচ্ছে, এই যে মেকালি আর শিল্পাদিকারাম, এইখানে আমরা কি পাই? সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, ইকোনমি, পলিটিক্স কীরকম ছিল সেই সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। নেক্সট পার্ট দেখুন, আমি সরাচ্ছি এরকম করে, আস্তে করে সরাচ্ছি। নেক্সট পার্টে আমরা পড়বো যেটা নন লিটারেচারের পার্টের মধ্যে ছিল, সেটা কি বলছে। নেক্সট পার্টে বলা হচ্ছে যে এখানে যে পাঞ্চ কয়েন মানে কি? ধরুন কোনো কয়েনের মধ্যে কী কী সিম্বল রয়েছে, সেই সিম্বলের মাধ্যমে সেই রাজার রাজত্ব সম্পর্কে আমরা জানতে পারি। সেই কয়েনের মধ্যে যেমন এখানে কী লেখা রয়েছে দেখে নিন, কপারের কথা লেখা রয়েছে, গোল্ড কয়েনের কথাও লেখা রয়েছে। ইন্দো গ্রিক সময়, ভাবতে পারছেন আপনারা, ইন্দো গ্রিক সময় গোল্ড কয়েন এসেছিলো আমাদের এখানে। এই যে গোল্ড কয়েনের মধ্যে কী থাকতো? রাজার ইমেজ থাকতো, রাজার নাম থাকতো। এর মাধ্যমে আমরা সেই সময়কার রাজারা কতটা উন্নতি করেছিল আমাদের সভ্যতাকে, সেই সম্পর্কে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধারণা ভালোভাবে পেতে পারি। এইবারে দেখুন একটা জিনিস, আর্কিওলজি বলে একটা পার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে না পারলে একটু কমেন্ট করে জানাবেন, ক্যামেরা কোয়ালিটির জন্য প্রবলেম হতে পারে, আপনারা প্লিজ আমাকে জানাবেন। আর্কিওলজি মানে কি? আর্কিওলজির যে কথাটা এখানে বলা হচ্ছে, হরপ্পা পিরিয়ডের সময়, মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যখন আমরা পড়ছি, হরপ্পা পিরিয়ডের সময় আর্কিওলজিস্টরা, মানে যারা ধরুন ইতিহাস খনন করে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছে তথ্য দেয়, সেই আর্কিওলজির মাধ্যমেই আমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পাই ইতিহাসে। তো এইখানে হরপ্পার পিরিয়ডের কথা বলা হচ্ছে, সেখানকার মানুষের জীবনযাত্রা কীরকম ছিল সে সম্পর্কে আমরা একটা ধারণা পাই। মেগালিথস বলে একটা এখানে অংশ দেখতে পাচ্ছেন, মেগালিথস মানে কি? মেগালিথস হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা গ্রেভস, যেটাকে মেগালিথস বলা হয়। এখানে কি করা হয়েছে, মেগালিথসের মধ্যে কি করা হয়েছে, ডেকান আর সাউথ ইন্ডিয়ায় মানে 300 BCE মানুষের লাইফ কীরকম ছিল সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা যে পার্টটা পড়বো তার নাম জিওলজিক্যাল আর বায়োলজিক্যাল স্টাডি। কি রয়েছে এখানে? এইখানে একটা জিনিস দেখতে পাবেন, পলেন অ্যানালিসিস। এটা খুব গুরুত্বপূর্ণ গাইজ। পলেন অ্যানালিসিসটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অ্যানসিয়েন্ট টাইমে কী করা হতো, প্ল্যান্ট রেসিডিউস অ্যান্ড স্পেশালি থ্রু পলেন অ্যানালিসিস ইন্টারফারেন্স ক্যান বি ড্রন অ্যাবাউট ফার্মিং প্র্যাকটিসড স্টোন এজ পিপল, সিমিলারলি মাইটোকন্ড্রিয়া, ডিএনএ। এইবার দেখুন, আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া, ডিএনএ কনসেপ্টটা বায়োলজিতে এখন পাই, কিন্তু সেই সময় অ্যানসিয়েন্ট টাইমে কি করা হতো, এই আর্কিওলজিস্টের অনুসারে বলা হচ্ছে যে বিভিন্ন প্ল্যান্ট, মানে যে সময় গাছগুলো কীরকম ছিল, তারপর সেই গাছগুলোর ওপরে কীরকম মানুষের ব্যবহার থাকতো, মানুষ কী কী চাষাবাদ করতো, এই সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। এবং এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এইটা বুঝতে পারি যে সেই সময়কার মানুষ কীভাবে জীবনযাপন করতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আগের ভিডিওতে 2টো ভিউ এসছে, প্লিজ ভিডিওটা ভালো করে দেখুন, পুরোটা দেখে বোঝার চেষ্টা করুন কী হচ্ছে, কারণ আমি টাইম দিতে তেমন পারছি না। কিন্তু আমি চেষ্টা করব এবারে সপ্তাহে 3টে করে ভিডিও দেওয়ার, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট পার্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট অফ ফরেন ট্রাভেলার্স। এখানে ফরেন ট্রাভেলার্সরা কারা কারা রয়েছে গাইস দেখে নিন। ফরেন ট্রাভেলার মানে কি, যারা আমাদের দেশে এসেছিল, কী করতে এসেছিল, বিভিন্ন রাজার সময় আমাদের দেশে আসতো, দেশের শাসন ব্যবস্থা দেখে যেত। কোথা থেকে আসতো দেখুন, গ্রিক, রোমান, চাইনিজ ভিজিটাররা আসতো। মানে ভাবতে পারছেন আমাদের ভারত কতটা উন্নত ছিল, যে বাইরে থেকে মানুষরা আমাদের এখানে আসতো, এসে ভিজিট করতো, যে আমাদের শাসন ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। তা প্রথম গ্রিক অ্যাম্বাসেডার সম্পর্কে আমরা পড়বো, তার নাম মেগাস্তিনিস কী রচনা করেছিল, ইন্ডিকার মধ্যে কি রয়েছে, মৌর্য সব শাসন ব্যবস্থা আর মৌর্যের যে অ্যাডমিনিস্ট্রেশন, মানে মৌর্যের সোসাইটি, মৌর্য শাসন ব্যবস্থা কীরকম ছিল সেই সম্পর্কে উনি আলোকপাত করেছেন। ঠিক পরের পার্টে আমরা দেখব দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, নাম মনে রাখবেন, দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। টলেমির জিওগ্রাফি। এই সময় গ্রিকরা কী করেছিল, বিভিন্ন ইনফরমেশান প্রোভাইড করেছিল। কেন, কি প্রোভাইড করেছিল, কী ছিল এর মধ্যে ছিল যে বাইরের দেশের সঙ্গে, যে রোমানরা আসছে বা গ্রিকরা আসছে,
এদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কীরকম ছিল সেই সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। বুদ্ধিস্ট ট্রাভেলার ফাইয়েন কবে এসেছিলো আমাদের দেশে? 500 CE-তে এসেছিলো। এবং গুপ্তার সময়ও দেখুন এই লাইনটা দেখুন, ভিভিড অ্যাকাউন্ট অফ দ্য এজ অফ গুপ্তাস, মানে গুপ্তার যুগের সময় এরা এসেছিল। ফাইয়েন এসে আমাদের ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে, তার বিভিন্ন গ্রন্থ থেকে আমরা তথ্য পাবো পরবর্তীকালে। অন্য ধরনের একজন বুদ্ধিস্ট পিলগ্রিম করা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন বন্ধুরা, যেখানে বুদ্ধিস্ট পিলগ্রিম মানে কি, বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য সেই সময় বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো। যেহেতু গৌতম বুদ্ধ একটা ইম্প্যাক্ট ফেলেছিল পুরো সমাজ ব্যবস্থায়, চিন্তাভাবনার ওপরে, আমরা যখন বৌদ্ধ ধর্ম নিয়ে পড়বো সেটা আরও ভালোভাবে জানবো। তো সেই জন্য এখানে বিভিন্ন বুদ্ধিস্ট পিলগ্রিমেজ বারবার ব্যবহার করা হচ্ছে। হিউয়েন সাং ভিজিট করেছিল 700 CE-তে আমাদের দেশে, এবং তারপরে সে কী করেছিল, কার সময় এসেছিল? তা হর্ষবর্ধনের সময়। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, নালন্দা ইউনিভার্সিটি সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট গুপ্তার সময় হয়েছিল নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটিতে বিভিন্ন মানুষ পড়াশুনো করতে আসতেন এবং সেই পড়াশুনো ওয়ার্ল্ড ক্লাস হতো, মানে সারা বিশ্বের মধ্যে নামকরা ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি ছিল। তা এখন সেটা নেই, এখন তার ধ্বংসাবশেষ আমরা পাই নালন্দা ইউনিভার্সিটি। নেক্সট পার্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া। মানে এবার আমরা এতক্ষণ ধরে আমরা কী পড়লাম, বিভিন্ন সোর্স পড়লাম, ইতিহাসের সোর্সগুলো কোথা থেকে আসছে, লিটারেচারের সোর্স, নন লিটারেচার সোর্স। এবারে প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়ব। এই প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে কি? প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে প্রাগ ঐতিহাসিক যুগে মানে ভারতবর্ষের সভ্যতাটা কী ছিল সে সম্পর্কে আমি আলোকপাত করব। আমি এই ভিডিওতে প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়ার একটা পার্ট শুধু বলবো, পরের ভিডিও থেকে আমি প্রি হিস্ট্রি ইন্ডিয়ার প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা শুরু করব। ওকে গাইস, বেশি বড় হয়ে যাবে ভিডিও যদি আমি পুরোটা করতে যাই। তো প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়াতে কী বলছে এখানে বলা হচ্ছে এই পিরিয়ডে বা এই সময় দেখুন এই লাইনটা দেখুন, দ্য ডেভেলপড অফ দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। এই যে এক্সটেন্সিভ স্টাডি অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, যদি ইন্ডিয়ান প্রি হিস্ট্রি সম্পর্কে সবথেকে বেশি কাউকে মাহাত্ম্য দেওয়া হয়, সবথেকে যে মানুষটা বেশি কাজ করেছে তার নাম কি? রবার্ট ব্রুস ফুট। আমি নামটা ভালো করে আপনাকে দেখাচ্ছি। রবার্ট ব্রুস ফুট, ইনি হচ্ছে এই হিস্ট্রি সম্পর্কে, প্রি হিস্ট্রি সম্পর্কে সবথেকে বেশি আলোচনা করেছিলেন এবং তিনি আবিষ্কার করেছিলেন ফার্স্ট প্যালিওলিথিক টুল তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। পল্লভারাম হ্যান্ডেক্স কী আবিষ্কার করেছিল? পল্লভারাম হ্যান্ডেক্স আবিষ্কার করেছিল উনি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই সময় প্রি হিস্ট্রিক ইন্ডিয়া আর একটা সাইট বেরিয়েছিল, তার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়া বেরিয়েছিল। স্যার মর্টিমার হুইলার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মর্টিমার হুইলার এখানে কি করেছেন, তার নলেজ বা তার যে কন্ট্রিবিউশন আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারবো না, সেও এর ওপর অনেক কাজ করেছে। এইবারে আমরা যে বিষয়ের ওপর আলোচনা করবো, এখানে আমরা কী কী পেলাম? রবার্ট ব্রুস ফুটকে পেলাম, আর তার ফার্স্ট প্যালিওলিথিক টুল পেলাম, পল্লভারাম হ্যান্ডেক্স দেখতে পাচ্ছেন এটা। এবং এরপরে আমরা যেটার ওপর পড়ব, প্যালিওলিথিক, এই যে প্রি হিস্ট্রিক ইন্ডিয়াকে কটা ভাগে ভাগ করা হয়েছে। এই ফেজটাকে আমরা স্টোন এজের ফেজ হিসাবে আমরা চিহ্নিত করেছি। কীরকম স্টোন এজের ফেজ হিসেবে চিহ্নিত করেছি? ধরুন ওল্ড স্টোন এজ, লেটার স্টোন এজ আর হচ্ছে নিউ স্টোন এজ। কেন স্টোন এজ আমরা দেখেছি? কারণ এইখানে স্টোনের যে ব্যবহারটা বা টেকনোলজি, স্টোন টুলস, এই লাইনটা ভালো করে দেখবেন। জিওলজিক্যাল এজ আর হচ্ছে টেকনোলজি অফ স্টোন টুলস, এর ওপর ভিত্তি করে প্রি হিস্ট্রিক ইন্ডিয়ার যে আমরা ব্যাপারটা বলছি, সেখানে স্টোন এজকে আমরা এখানে 3 ভাগে ভাগ করছি। মানে আমরা স্টোন এজ সম্পর্কে এবার আমরা পড়বো। তার মানে আমাদের এবারে পড়ার বিষয় কি? স্টোন এজ, ওল্ড স্টোন এজ, প্যালিওলিথিক এজ, কত? 5 লক্ষ থেকে 10,000 BCE। লেট স্টোন এজ, মেসোলিথিক এজ, 10,000 থেকে 6,000 BCE। নিউ স্টোন এজ, নিওলিথিক এজ, 6,000 থেকে 1,000 BCE। এইটা হচ্ছে আমাদের পার্ট। এবার আমরা পরপর প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক এজ সম্পর্কে পড়ব। তাহলে আমরা আজকে এইটুকু পড়লাম, অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি পুরোটা পড়তে চাই। ধীরে ধীরে আমরা এগোবো। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক করুন। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আমি আপনাদের পুরোপুরি পিওরলি একটা কনসেপ্ট দেওয়ার।
বই রিডিং পড়ে, যাতে করে প্রত্যেকটা জিনিস বুঝতে আপনাদের সুবিধা হয়। ওকে গাইজ, তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজ এই ভিডিওর জন্য আপাতত সাইন অফ হলাম আমি। থ্যাংক ইউ সবাইকে।